হ্যালো এভরিওয়ান, বিসিএস ব্লুপ্রিন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট গ্রাউন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইথিক্যাল কনজারভেশন এসব বিষয় খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তার এই নিমিত্তে আমরা কয়েকটা আমরা আর্টিকেল একসাথে নিয়ে আসছি, যেমন বেসিক্যালি গাইডলাইন্সগুলো আছে ইউনাইটেড নেশনসের ও সেই গাইডলাইনের সাপেক্ষে, এবং আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার কিছু আম, সম্ভাবনা এবং পরামর্শ আছে, সবগুলো সাপেক্ষে আমরা আজকের এই ভিডিওটাকে সাজিয়েছি। সো উইদাউট ডাউনফলিং দ্য টাইম, আমরা এখন শুরু করে দিচ্ছি। সো কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা ও উদ্ভাবন ও দায়িত্বশীলতা ভারসাম্য একটি তাত্ত্বিক এবং প্রায়োগিক বিশ্লেষণ উপস্থাপনা করছি, যা ব্যাংকের লিখিত পরীক্ষার জন্য বেশ ইম্পর্ট্যান্ট। সো এর মধ্যে যেটা ডুয়ালিটি বা দ্বৈত সত্তা, মানে একদিকে সম্ভাবনা বা ইনোভেটিভ যে একটা পসিবিলিটিস, এটা কাজ করছে, অন্যদিকে একটা সংকট কাজ করছে, এটা ইথিক্যাল যেটা সংকট, সেই সংকটটা কাজ করছে। তো এক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনটা আসলে কী হিসেবে আমরা মূল্যায়ন করতে পারি, যেটা শিল্প এবং স্বাস্থ্যের যে যে গতিশীলতা তা অনেকটুকু ইমপ্রুভমেন্ট করবে। শিল্পর ক্ষেত্রে আমরা যদি টেক্সটাইলের কথা চিন্তা করি, এক্ষেত্রে অটোমেশনের মাধ্যমে অনেকগুলা মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল প্রসেসগুলা সম্পাদন হচ্ছে, এবং একইভাবে কিন্তু নানা ধরনের সেক্টরগুলোতে সম্ভব। একই সাথে স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা অভাবনীয় বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারছি। লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখন কিন্তু ঘরে বসে আমাদের সাধারণ যেগুলো রোগ শোক হয়, সেগুলোর যদি আমরা প্রেসক্রিপশন অথবা যে কোনো ধরনের ডকুমেন্টগুলো আমরা আপলোড দিই, আমাদেরকে মোটামুটি সে কিন্তু একটা গাইডলাইন দেয়, অর্থাৎ ইনস্ট্যান্টলি আমাদের স্বাস্থ্যক্ষেত্রের যে যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারে। সো এটা আসলে খুবই একটা ভালো একটা জিনিস, এই দিক থেকে যেটা এসেছে, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে এবং নতুন দিগন্ত এটা শুরু করেছে। এটা কীভাবে শুরু করলো? কারণ আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের জব নিয়ে নিচ্ছে না, জবটাকে ডাইভার্সিফাই করে দিচ্ছে, ডাইভার্সিফাই করছে নতুন নতুন বিষয়ের দিকে। অর্থাৎ আগে এই যে এডিটিং রিলেটেড যেসব জব, এগুলো মোটামুটি ভালো একটা প্রাইস হোল্ড করতো, কিন্তু এখন আর এডিটিং রিলেটেড জবগুলো ওইভাবে প্রাইস হোল্ড করতেছে না। কিন্তু আবার যদি কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যদি বিভিন্ন এডিটিং করে মাল্টিপল কন্টেন্ট জেনারেট করতে পারে, এটা কিন্তু তার জন্য বেশ ভালো। তো কীভাবে, শুধু এই ক্ষেত্রে না, আমরা শিল্পক্ষেত্রে যদি লক্ষ্য করি, টেক্সটাইলের ক্ষেত্রে আগে যে কোনো একটা প্রোডাক্ট প্রসেস করতে যেখানে 10 দিন লাগতো, কারণ ডিসিশন মেকিং সহ বিভিন্ন কিছু অটোমেশন প্রসেসগুলো এনশিওর করার জন্য 10 দিন লাগতো। এক্ষেত্রে এআই আসার কারণে অনেকগুলো সিদ্ধান্ত সে অটোমেটিকলি নিতে পারতেছে তার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে ইউজ করে, এবং এটার মাধ্যমে কিন্তু আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে 10 দিনের যে প্রসেসটা হতো সেটা 7 দিনে চলে আসতেছে। সো এটার ইম্প্যাক্ট তো অবশ্যই, কারণ টাইম ইজ মানি। সো যেখানে আমাদেরকে টাইম সেভ হচ্ছে, অটোমেটিকলি মানিটা আমাদেরকে সেভ হচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এটা খুব একটা যুগান্তকারী উদ্ভাবন, এবং অটোমেশনের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট যে বিষয়টা, সেই বিষয়টা এখানে খুব সুন্দর করে চলে আসছে। এবং কিন্তু কিছু ইথিক্যাল সমস্যা আছে, সেটা অননুমোদনীয় ব্যবহার, যে ব্যক্তিগত যে আমাদের তথ্যগুলো আছে, এগুলো আসলে অনেক সময় নিয়ে নেয়। লাইক সেটা পারমিশন আমরাই দিই, কারণ সেগুলো পারমিশন না দিলে আমরা সেই পার্টিকুলার অ্যাপসগুলো আমরা ইউজ করতে পারি না। লাইক ফেসবুক যদি ইউজ করতে চাই, টিকটক অথবা ইউটিউব যদি আমরা ইউজ করতে চাই, প্রথমে আমরা তাদের পলিসিগুলোকে অ্যালাউ করি। এখানে 99.99% পলিসির মধ্যে কিছুই পড়ে না, বাট সেই পলিসির মধ্যেগুলো আমাদের অ্যাক্সেসগুলো তাদের কাছে থাকে। সো এই দিক থেকে একটা সংকট, কারণ তারা ওইসব ডাটাগুলোকে নিয়ে পরবর্তীতে ট্রেন করে, এবং ট্রেন করার মাধ্যমে আমাদের ইউজার ফ্রেন্ডলি যাতে বিভিন্ন ধরনের রেজাল্ট দিতে পারে, এই বিষয়ে তারা এক্সপেরিমেন্ট করে। সো অ্যালগোরিদমের যে অন্তর্নিহিত একটা পক্ষপাত দুস্থতা, সেটা বিষয় আসলে খুব প্রমিনেন্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ অ্যালগোরিদম যেগুলো তৈরি হয় ম্যাক্সিমামই কিন্তু ওয়েস্টার্ন সিভিলাইজেশনগুলোকে ট্রেনিং মডেল হিসেবে ব্যবহার করেছে। এই ক্ষেত্রে যেটা সমস্যা, কারণ আমাদের যেগুলো ট্রেডিশন, আমাদের যেগুলো ইথিক্স, লাইক এই যে আমরা এই যে পর্দা করাটাকে আমরা কিন্তু বেশ ভালো হিসেবে আমরা দেখি। আমরা বাংলাদেশে বলি, ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, এই সাবকন্টিনেন্ট বিষয়টা কিন্তু বেশ ভালোভাবে দেখে। কিন্তু অন্যদিকে কিন্তু
ওয়েস্টার্ন কালচার এটাকে কিন্তু আসলে অনেকটুকু অধিকার হরণ বা সামথিং হিসেবে দেখতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন এই ধরনের কিছু আমরা জিজ্ঞেস করতে পারি, তো এই ক্ষেত্রে জিনিসটাকে ওইভাবে রেজাল্ট নাও দিতে পারে। এই ক্ষেত্রে কিন্তু একটা পক্ষপাতদুষ্টতা থাকে। এটা একটা সিম্পল একটা উদাহরণ। এটার যে ইম্প্যাক্টটা নানা ক্ষেত্রে আরও অনেকটুকু পরিমাণে বিস্তর। তো সিদ্ধান্ত গ্রহণের যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব, এটা কিন্তু খুবই সুন্দর করে পরিলক্ষিত হয়। কারণ দেখা গেছে যে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই যে ওরা বলতেছে যে ওরা বলতে কি ইউটিউব, ফেসবুক, মেটা, ওপেন এআই, অ্যানথ্রোপিক, তারা বলতেছে যে আমরা জানি না, কারণ হচ্ছে এই এআই এর মানে সব যে সিদ্ধান্ত আমাদের একদম মতো করে নেই জিনিসটা ওই রকম না, কারণ ওরও একটা স্বাধীনতা আছে। তো এই ক্ষেত্রে একটা অ্যাম্বিগুইটি বা অস্বচ্ছতা তৈরি হচ্ছে। আর যেহেতু এটা জবাবদিহিতার মধ্যে আনা যাচ্ছে না, এটা একটা বড় কনসার্ন আমাদের জন্য। সো আমরা যদি একটা ইকোনমিক ক্যাটালিস্ট মডেল নিয়ে হচ্ছে কথা বলি, আমরা কিভাবে হচ্ছে এই এআইটাকে একটা পলিসির মধ্যে আনতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। তো আমাদেরকে একটা রেসপন্সিবল এআই অ্যাডাপশন আমাদেরকে অবশ্যই নিতে হবে, কারণ এআই ইজ নট দ্য ফিউচার, এআই ইজ দ্য প্রেজেন্ট। তো সেক্ষেত্রে যে জিনিসটা যেটা প্রেজেন্ট, সেটা নীতিমালা অবশ্যই তৈরি করতে হবে। সো নীতিমালার অধীনে হচ্ছে প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ প্রযুক্তি আমি ইউজ করবো অবশ্যই, বাট সেটা অবশ্যই নীতিমালার মধ্যে আসবে। সো এটা জিনিসকে তৈরি করে আমাদের ভোক্তা যারা আছে, কনজিউমার, এবং আমাদের স্টেটের যে আলটিমেট সিকিউরিটি, এই জিনিসটাকে এনশিওর করতে হবে, এবং একটা ইনস্টিটিউশনাল ট্রাস্টকে বিল্ড করতে হবে, এবং জিনিসটাকে এক্সারবেট করে একটা সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ যদি আনা যায়, সেটা সবচেয়ে বেশি ভালো হবে। কারণ এর কারণে ডাইভার্সিফিকেশন অফ জব, ডাইভার্সিফিকেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এগুলো সম্ভব হবে। এটার কারণে একটা দীর্ঘমেয়াদী জব ক্রাইসিসও তৈরি হইতে পারে। এটা যাতে না হয়, এই জন্য আমাদের একটা স্টেবল মার্কেট তৈরি করতে হবে, এবং যাতে দীর্ঘমেয়াদী আমাদের ইনভেস্টমেন্টটা হয় ওই এআই ফিল্ডে, কারণ জবটা এআই ফিল্ডেই তৈরি হবে, এই বিষয়টাকে এনশিওর করতে হবে। সো এই এর ক্ষেত্রে আমরা দেখতে পারি একটা ঝুঁকি থাকে। এই আসলে একটা ঝুঁকি না, তিনটা ঝুঁকি থাকে, সেটা আপনাকে বলছি দ্য ট্রায়াড অফ এআই রিস্ক। তো তিনটা কী কী? অবশ্যই অ্যালগোরিদম বায়াস, কারণ অ্যালগোরিদমগুলো বেসিক্যালি তৈরি করা হয় যেসব দেশের কালচার মধ্যে যে এটা তৈরি হয়েছে, ওইসব কালচারগুলোকে বেস করে। লাইক হচ্ছে লৈঙ্গিক, বর্ণবাদী এবং সামাজিক বৈষম্যমূলক যে ডাটাগুলো আছে, ওইগুলো কিন্তু এক এক দেশের জন্য এক একটা। সব দেশে কিন্তু একই জিনিসকে বৈষম্য বা বা অন্য দেশের জন্য ভালো, এটা কিন্তু বলা যাবে না। এই ক্ষেত্রে একটা বায়াসনেস আমরা লক্ষ্য করতে পারি। সো আবার প্রাইভেসি এবং সার্ভিলেন্স। তো সার্ভিলেন্স ক্যাপিটালিজম নামে একটা জিনিস আছে। সো এটার মাধ্যমে যে গ্রাহকের অজান্তে বিপুল পরিমাণ যে ডাটা, সেটা সংগ্রহ করে ফেলে, সেটা মেটাই হোক, সেটা হচ্ছে জেমিনাই হোক, সেটা হচ্ছে অ্যানথ্রোপিক হোক, অথবা ওপেন এআই হোক। আর বিভিন্ন প্ল্যাটফর্ম যখন আমরা ইউজ করি, তখন আমাদের অজান্তে বিভিন্ন পরিমাণ ডাটা সে নিয়ে নেয়, যা হচ্ছে দেখা যায় সাধারণত বড় বড় যেগুলা স্পাই এজেন্সি আছে, ওদের কাছে চলে যেতে পারে। তো এটার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা সার্ভিলিয়েন্স ক্যাপিটালিজম বলতেছি, কারণ ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোই এই জিনিসটাকে আসলে ক্যাপিটালাইজেশন করতেছে। এবং অটোমেটেড যে ওয়ারফেয়ার আমরা দেখতে পারতেছি, যে ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ, রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, এখানে যেই বেলজান্ট হোক, সেই দেখা যাচ্ছে যে সে একটা উম, এ, মানে অন্যায্য সুবিধা নিচ্ছে, এবং অটোনমাস বিভিন্ন তারা এয়ারক্রাফটগুলোকে ইউজ করতেছে, ড্রোনগুলোকে ইউজ করতেছে, এবং এটার মাধ্যমে সাধারণ মানুষ অনেক মারা যাচ্ছে। আলটিমেটলি এআই এর যে তিনটা রিস্ক, সেটা সুস্পষ্ট। এখন অ্যালগোরিদম বায়াসকে যদি আরেকটা কথা বলি, এখানে একটা ব্ল্যাক বক্স তৈরি হয়ে যায়, জিনিসটা আমরা পরীক্ষাতে লিখতে পারি, যে কারণ ডাটাটাই প্রথমে হচ্ছে বায়াসড হয়ে যায়। কারণ যে স্যাম্পল যেটা কালেক্ট করা হয় ডাটাটাকে অ্যানালাইসিস করার জন্য, এটা তো সবসময় দেখা যায় যে আসলে এটা আনবায়াসড ডাটা থাকে না। সো এই জন্য মানব সমাজের বিদ্যমান বৈষম্যমূলক যে ডাটা, এটা এর মাধ্যমে বাই ডিফল্ট যে চলে যায়। এরপরে যখন ডাটা চলে যায়, তো এরপরে কি করে, এআইটাকে এই জিনিসটাকে একটা অ্যালগোরিদমের মধ্যে হচ্ছে নিয়ে যায়, এবং সেটাকে প্রসেস করে যে কোনো একটা আউটপুট জেনারেট করে। বাট এই যে কোন অ্যালগোরিদমটা আসলে সে ফলো করতেছে, এটা তো আমরা জানি না, গভর্নমেন্টও খুব ভালোভাবে জানে না। সো গভর্নমেন্ট এইদিকে ভালো করে নজর দেওয়া উচিত, যে আপনারা কী ধরনের অ্যালগোরিদম ইউজ করতেছেন, এই বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা দিতে হবে। কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ যেহেতু কনজিউমার, এই ক্ষেত্রে একটা অপেক অ্যালগোরিদম আমরা গ্রহণ করবো না। সো এআই কীভাবে সিদ্ধান্ত নিয়েছে তা ডেভেলপারদের কাছেও যেহেতু অজানা থাকে, তো এই ক্ষেত্রে একটা নীতিমালা আসলে প্রয়োজন, খুবই বেশি প্রয়োজন। কারণ না হলে তারা বলবে যে আমাদের ডেভেলপারই হচ্ছে আসলে জানে না, এআই নিজ থেকে হচ্ছে জিনিসটাকে সে সিদ্ধান্ত নিচ্ছে। বিষয়টা আসলে ওই রকম না, অ্যালগোরিদমে অনেকটুকু আসলে কন্ট্রোল করা যায়। তো এই ক্ষেত্রে
স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির যদি অভাব থাকে, এক্ষেত্রে আসলে জবাবদিহিতা আসলে অনিশ্চিত হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে যদি আমাদের একটা ইনডিসক্রিমিনেটরি যদি একটা আউটকাম জেনারেট করতে হয়, ওই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ট্রান্সপারেন্সি আনতে হবে। সামরিক ক্ষেত্রে এআইটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। 3 ধরনের এআই ইউজ আছে। এটা হচ্ছে হিউম্যান ইন দ্য লুপ, এখানে হিউম্যানের ইন্টারভেনশন আছে। তো এই ক্ষেত্রে যে লক্ষ্যবস্তু যে বিশ্লেষণের কাজগুলা, সেগুলো হচ্ছে এআই করে। লাইক হচ্ছে AS400 এর যে বিষয়গুলা আমরা জানি খুব একটা অত্যাধুনিক ওয়াপন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে উম, এই যে এটা অবশ্য ওই সেমি অটোমেটিক ওয়াপনের মধ্যে পড়তেছে, যেখানে এআই স্বাধীনভাবে টার্গেট শনাক্ত করে, তবে আক্রমণের চূড়ান্ত নির্দেশনা সেটা হচ্ছে মানুষ দেয়। অর্থাৎ AS400 হচ্ছে সেমি অটোমেটেড। বাট এর নিচে যেগুলো হচ্ছে ওয়াপেনগুলো আছে, তো নিচে ওয়াপেনগুলোর ক্ষেত্রে যে এআইয়ের মাধ্যমে বিভিন্ন কিছু তার অ্যানালাইসিস করে, বা আলটিমেটলি যে অ্যাকশনটা সেটা সম্পন্ন করে যে মানুষ নিজেই। সো এক্ষেত্রে লিটল যে অটোনমাস ওয়াপেন যেগুলো আছে, যেগুলো একদম লেটেস্ট, যেমন 6th জেনারেশন যে এয়ারক্রাফট আছে F-47, যা যুক্তরাষ্ট্র তৈরি করেছে। সো এটা ক্ষেত্রে যেটা দেখা যায় যে মানবিক হস্তক্ষেপ ছাড়া এআই নিজে সিদ্ধান্ত অনুযায়ী আক্রমণ করে, এবং এটার ইম্প্যাক্ট কিন্তু আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যে আমরা দেখতে পারতেছি। তো এই যে এটা অ্যাকাউন্টেবিলিটি একটা ম্যাট্রিক্স তৈরি করাটা কেন জরুরি, তা আমরা এখানে হচ্ছে বুঝতে পারবো। কারণ ট্রেডিশনাল যে সফটওয়্যারগুলো আছে এবং অটোনোমাস যে এআই এটা আছে, এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেটা আমরা কি দেখি, মানুষ সরাসরি নির্দেশ অনুযায়ী কাজ করে আমাদের ট্রেডিশনাল সফটওয়্যারগুলো, বাট মেশিন লার্নিং এর মাধ্যমে নিজ থেকেই নতুন নিয়ম সে তৈরি করে ফেলে, সেটা হচ্ছে এআই। অন্যদিকে যে কোড যেগুলো লজিক যেগুলো ইউজ করা হয়, সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণরূপে দেখতে পারতেছি, এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট। অন্যদিকে ব্ল্যাক বক্স প্রকৃতির কারণে ওটা অস্বচ্ছ ধরনের এটা অ্যালগোরিদম প্রসেসিং হয়, যে জিনিসটা আমাদের জন্য বেশ কনসার্নিং। অন্যদিকে ভুলের জন্য প্রোগ্রামার এবং কোম্পানিকে দায় করা যায়, কিন্তু এই ক্ষেত্রে আসলে ডেভেলপার, ইউজার নাকি এআই নিজেই এটার জন্য দায়ী, এই বিষয়ে আসলে কোনো ধরনের স্ট্রিক্ট কোনো গাইডলাইন নাই, এবং এটার কারণে এটার নৈতিক শূন্যস্থান তৈরি হয়। তো ইউনেস্কোর যে এআই একটা নীতিমালা আছে 2021 সালে, মোট 193টা সদস্য মিলে শুরু করেছিল এটা। তা আমরা হচ্ছে মোটামুটি এইগুলো হচ্ছে একটু দেখি, যে এটাকে বলছে ইথিক্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, মানে হচ্ছে নৈতিক প্রভাব মূল্যায়ন, এবং হচ্ছে ইথিক্যাল গভর্নেন্স স্টিউয়ার্ডশিপ। এক্ষেত্রে মানে কীভাবে নৈতিকভাবে এই জিনিসটাকে তত্ত্বাবধান করা যাবে, এই বিষয়টা হচ্ছে বলা হয়েছে। ডাটা পলিসি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন, এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোলজি, জেন্ডার, কালচার, এডুকেশন, কমিউনিকেশন, ইনফরমেশন, ইকোনমি, লেবার, হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, এই সবগুলোই কিন্তু চলে আসছে, মোট 11টা। অন্যদিকে গ্লোবাল এআই গভর্নেন্সের কথা যদি আলাদা করে বলি, এক্ষেত্রে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জোর দেওয়া হয়েছে, প্রাইভেসি প্রোটেকশনের কথা বলা হয়েছে, এবং ফেয়ারনেস এবং নন ডিসক্রিমিনেটরি যে আমাদের আউটপুটগুলো, এগুলো হচ্ছে কথা বলা হয়েছে, এবং হিউম্যান রাইট এবং ডিগনিটি যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, এই জন্য জোর দেওয়া হয়েছে। সো বিশ্বব্যাপী র্যাম বা রেডিনেস অ্যাসেসমেন্ট মেথোডোলজি, এটা হচ্ছে নীতি থেকে হচ্ছে প্রয়োগের যে ব্রিজটা আছে, এটা বোঝার জন্য খুবই আমাদেরকে সহযোগিতা করে। আমরা যদি দেখি যে থিওরিটিক্যাল যে এথিক্স এবং প্র্যাকটিক্যাল যে ইমপ্লিমেন্টেশনের মধ্যে মাঝখানে কিছু বিষয় আছে। বিষয়গুলো কি, রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহারের জন্য কতটুকু প্রস্তুত, তা মূল্যায়ন আসলে হচ্ছে এই যে র্যামের মাধ্যমে করা যাবে। অন্যদিকে এটি নির্ধারকদের এর সম্ভাব্য প্রভাব আগে থেকে বুঝতে, এবং যে ক্ষতিকর যে 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 ডিলিটেরিয়াস যে দিকগুলো আছে, ওই দিকগুলোকে আমাদের অ্যাসেস করার জন্য খুবই সহযোগিতা করবে কি র্যাম, সহযোগিতা করবে। সো উদ্ভাবন বনাম যদি দায়িত্বশীলতার যে স্পেকট্রাম, সেটা যদি কথা বলি, যে অনিয়ন্ত্রিত এআইকে যদি আমরা হচ্ছে বাম দিকে রাখি সংখ্যার, এবং যদি ডান দিকে যদি আমরা রেসপন্সিবল এআইকে রাখি, তাহলে আমরা দেখব যে ঝুঁকিটা কি, তীব্র নজরদারি এবং গোপনীয়তা আমাদের লঙ্ঘন হচ্ছে, সামাজিক বৈষম্য ও পক্ষপাতিত্ব বৃদ্ধি পাচ্ছে, নিরাপত্তা ঝুঁকি ও সাইবার থ্রেট বাড়তেছে, ফলে আবার সামাজিক অস্থিরতা এবং আস্থার সংকট তৈরি হচ্ছে। কিছু সুফল আছে, সুফলটা কি, মানবাধিকার ও ডেটা সুরক্ষা, যা আমরা রেসপন্সিবল এআইয়ের মাধ্যমে আমরা এনশিওর করতে পারি, এবং স্বচ্ছ অ্যালগোরিদম এবং জবাবদিহিতার মধ্যে আনতে পারি, এবং সবার জন্য সমান সুযোগ, এই বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিতে পারি। আলটিমেটলি টেকসই বা সাস্টেনেবল যে প্রবৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সাফল্য, এই সবগুলো বিষয় কিন্তু রেসপন্সিবল এআইয়ের মাধ্যমে জিনিসটাকে অর্জন করা যাবে, যেটা ইরেগুলার এআইয়ের মাধ্যমে এটা হচ্ছে প্রিকারিয়াস
ওয়েতে জিনিসটাকে নিয়ন্ত্রণ করা যায় না। সো স্ট্র্যাটেজি কিছু রিকমেন্ডেশন আছে। সো রিকমেন্ডেশন কি, জাতীয় আইনে যে কাঠামো, এ বিষয়ে ইউনেস্কো এবং গ্লোবাল এআই ফ্রেমওয়ার্কের আলোকে বাংলাদেশের জন্য নিজস্ব এআই ও ডাটা সুরক্ষা আইন প্রণয়ন করা খুবই জরুরি। অন্যদিকে নৈতিক উদ্ভাবন একটা সেল তৈরি করা, যে ইথিক্যাল ইনোভেটিভ সেল, এক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে এআই ইথিক্স কমিটি গঠন করা, যারা প্রযুক্তি উন্নয়ন ও প্রয়োগকে সারাক্ষণ তদারকি করবে, খুব একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। অন্যদিকে সচেতনতা ও শিক্ষা, নীতি নির্ধারক, প্রযুক্তিবিদ এবং সাধারণ নাগরিকদের জন্য এআই এর ঝুঁকি এবং সম্ভাবনা সম্পর্কে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা করতে হবে, যে এআই এর এই দিকগুলা থ্রেট এবং এই দিকগুলো আমাদের জন্য অপরচুনিটি, জিনিসটাকে ভালোভাবে ডিফারেন্সিয়েট করে উপস্থাপনা করতে হবে। এবং স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি নিশ্চিতকরণ করতে হবে, যেখানে যে কোনো এআই সিদ্ধান্ত প্রক্রিয়ার যে অ্যালগোরিদমের সচ্ছলতা বা এক্সপ্লেনেবল এআই, এই ক্ষেত্রে একটা আইনভাবে একটা বাধ্যবাধকতা তৈরি করতে হবে। তো আমরা যদি রিস্কের কথাটা আবার একটু বলি, কারণ এক্ষেত্রে আমরা দেখব যে ট্রেনিং যে ডাটা যেগুলো আছে, এটার মাধ্যমে অ্যালগোরিদমে ডিসিশন হয় এবং অ্যালগোরিদমে ডিসিশন হওয়ার পর আউটপুটটা আসে। বাট এটা যদি আমি লক্ষ্য করি যে ইন্ট্রোডাকশন অফ বায়াস, এই ডাটা থেকে একটা বায়াসনেস তৈরি হয়, এই বায়াসনেস থেকে যখন এই অ্যালগোরিদমের মধ্যে যায়, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। আবার অন্যদিকে অ্যালগোরিদমটা অ্যানালাইসিস হইলো বা আউটপুট জেনারেশনের সময় এই অ্যালগোরিদমটা একটা ট্রান্সপারেন্সির মধ্য দিয়ে গেল না, তো এটাও আলটিমেটলি কী করবে, সামাজিক অসমতা বৃদ্ধি করবে বা এক্সারবেশন অফ সোশ্যাল ইনইকুয়ালিটিস। তো আলটিমেটলি যদি এটা এক্সপার্ট কনক্লুশন হিসেবে আমি বলি, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নকে অবশ্যই নৈতিকতার সাথে সমন্বয় করতে হবে, এবং স্টেক হোল্ডার যাদের উচিত উদ্ভাবনের শুরু থেকে প্রয়োগ পর্যন্ত নৈতিক দিকগুলা বা ইথিক্যাল প্রিন্সিপালসগুলোকে কঠোরভাবে বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন করা। নীতি নির্ধারকদের বা পলিসি মেকার যারা আছে, এমন প্রণিধান বা রেগুলেশনস তৈরি করতে হবে যা উদ্ভাবনকে বাধাগ্রস্ত না করে জনস্বার্থ বা পাবলিক যে ইন্টারেস্ট আছে, পাবলিক ইন্টারেস্টকে সার্ভ করা বা প্রোটেক্ট করা। শুধুমাত্র এই ভারসাম্য দৃষ্টিভঙ্গির মাধ্যমেই মানব কল্যাণ এবং সমতা বা ইকুইটি নিশ্চিত করা সম্ভব। আলটিমেটলি যদি আমরা চূড়ান্ত একটা যে উপসংহার দিই, তাহলে এটা বলবো যে নৈতিকতা উদ্ভাবনের প্রতিবন্ধক নয়। আমরা যদি নৈতিকতা যদি নিয়ে আসি এর মাধ্যমে, এটা কারণে যদি আমাদের ইনোভেশনটাকে হিন্ডারেন্স হবে, যে বিষয়টা হচ্ছে ওই রকম না, বরং এটি টেকসই বা সাস্টেনেবল যে উদ্ভাবন বা ইনোভেশনের জন্য একটা প্রোটেক্টিভ, একটা কবচ হিসেবে, রক্ষা কবচ হিসেবে কাজ করছে। তো সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকৃত সম্ভাবনা কেবল তখনই কাজে লাগানো সম্ভব যখন প্রযুক্তির উৎকর্ষের সাথে মানবিক অধিকার, জবাবদিহিতা এবং নৈতিকতার সুনির্দিষ্ট ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্লুপ্রিন্টের সাথে থাকার জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড আই উইল সি ইউ অন দ্য আদার সাইড। থ্যাংক ইউ ভেরি মাচ।